ওকে ওকে, তাহলে আমরা দেখো আজকে এই চ্যাপ্টার অল্প একটু বাকি আছে, এটা আগে শেষ করে নেই। এর আগের দিন তাহলে যেটা পড়ছিলাম, হ্যাঁ আমরা এর আগের দিন যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের সোলার রেডিয়েশনের মেজারমেন্ট সম্বন্ধে, হ্যাঁ। এবং আমরা দেখেছি যে সোলার রেডিয়েশনের দুইটা কম্পোনেন্ট, যে আমাদের যে টোটাল যে বা গ্লোবাল রেডিয়েশন যেটা আছে তার কম্পোনেন্ট দুইটা, এবং এই দুইটা কম্পোনেন্টের তোমার একটা হচ্ছে বিম বা ডিরেক্ট রেডিয়েশন, আর একটা হচ্ছে আমাদের ডিফিউজ রেডিয়েশন। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের যে ইনস্ট্রুমেন্ট, দুই ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, তাই না? যে একটা হচ্ছে যে টোটাল বা গ্লোবাল রেডিয়েশনটা মেজার করতে পারি, সেটা হচ্ছে পাইরানোমিটার, হ্যাঁ পাইরানোমিটার এইটা, তাই না? এটা হচ্ছে পাইরানোমিটার ছিল, এটা দিয়ে আমরা গ্লোবাল বা টোটাল রেডিয়েশন মেজার করতে পারি। আর আরেকটা ছিল বিম বা ডিরেক্ট রেডিয়েশন মেজারমেন্টের জন্য, সেটা হচ্ছে এই পাইরহেলিওমিটার। এই যে পাইরহেলিওমিটার, হ্যাঁ এইটা। তো এই দুইটা দিয়ে আমরা সাধারণত রেডিয়েশন মেজার করি, রাইট? এবং আমাদের জানো যে নর্মালি আমরা যখন অ্যাপ্লিকেশনে যাব, তখন অ্যাপ্লিকেশনে আমাদের কি দরকার, আমাদের সোলার রেডিয়েশন দরকার। যে সোলার রেডিয়েশন দিয়ে আমরা কি করি, যে আমাদের কোন একটা ফটোভোল্টাইক সিস্টেম যদি আমরা ইনস্টল করি, তাহলে সেখান থেকে কতটা ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশন হতে পারে বা ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেশন হতে পারে, সেটা আমরা এস্টিমেট করতে পারি যদি আমি ওখানকার টোটাল বা গ্লোবাল রেডিয়েশনটা জানি, তাই না? তাহলে তোমার ব্যাপার হচ্ছে দেন স্যার একটা বলো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো বলো নন্দুল বলো। স্যার ওই যে হেলিওমিটারের মধ্যে সেকেন্ডারির ব্যাপারটা আসলে বুঝিনি আমি। ও এই জায়গাটা না, আচ্ছা আমি বলতেছি আবার তাহলে একটু, হ্যাঁ। এই জায়গাটা দেখো, আমরা পাইরহেলিওমিটার, এই যে পাইরহেলিওমিটার ক্ষেত্রে বলছিলাম স্ট্যান্ডার্ড এন্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। খেয়াল করো, তুমি যদি একটা স্কেল বানাতে চাও, হ্যাঁ একটা স্কেল বানাবা, হ্যাঁ কাঠ কেটে, হ্যাঁ আমরা ধরো কাঠ কেটে একটা স্কেল বানাতে যাচ্ছি, তো তাহলে আমার তো কারোর সাথে এই যে কাটার পরে যে এখানে যে দাগ দেওয়ার ব্যাপার আছে, তাই না? এই যে আমাদের ইঞ্চির দাগগুলো দিতে হবে, ধরো ইঞ্চির দাগ দেওয়ার জন্য তো তোমার তো একটা স্ট্যান্ডার্ড লাগবে। তার মানে কি অন্য একটা স্কেল যেটা ধরো বাজার থেকে কিনে আনলাম আমরা, সেটা থেকে তাহলে আমরা ইয়ে করতে পারি, ইচ্ছা করলে কি বলে এটা দাগ কাটতে পারি, আমাদের যেটা নতুন একটা স্কেল কাঠ, হ্যাঁ একটা স্টিকের উপর। তাহলে এইটা তখন আমাকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে কনসিডার হচ্ছে, হ্যাঁ এই যে এটা হলো একটা স্ট্যান্ডার্ড। বাট এটা কি আসলে একদম প্রাইমারি স্ট্যান্ডার্ড কিনা? কারণ এটা ফ্যাক্টরিতে যখন তৈরি করেছে, এটারও যে দাগ কেটেছে এটা কিন্তু অন্য একটা কোনো জায়গায় কিছু থেকে দাগ কেটেছে, হ্যাঁ। তার মানে এটাও কিন্তু আসলে একদম প্রাইমারি স্ট্যান্ডার্ড না, যদিও আমার ক্ষেত্রে এটা স্ট্যান্ডার্ড হিসেবে আমি কনসিডার করলাম, বাট অ্যাকচুয়ালি এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। হ্যাঁ স্ট্যান্ডার্ড বাট নট দা একদম অরিজিনাল ওয়ান না, এটা সেকেন্ডারি। তো আমাদের, হ্যাঁ আমরা যখন পাইরানোমিটার, হ্যাঁ বিশেষ করে পাইরানোমিটার হয়ে গেল, এইটা পাইরানোমিটার যেটা আছে, এটার যেটা ব্যাপার, এটা হচ্ছে রেডিয়েশন মেজার করে, রেডিয়েশন মেজার করে। রেডিয়েশন মেজার করলে এটা কিন্তু বেসিক্যালি এই যে কালো জায়গাটা আছে, এটা হচ্ছে একটা সেন্সর, এবং সেন্সরটা হচ্ছে থার্মোপাইল, এবং থার্মোপাইল মিন করে হচ্ছে এ সিরিজ অফ থার্মোকাপলস, হ্যাঁ কয়েকটা থার্মোকাপল কানেক্টেড হয়ে একটা থার্মোপাইল তৈরি করে। তার মানে থার্মোকাপল যদি বলি আমরা বেসিক সেন্সরে চলে আসি, তাহলে থার্মোকাপল কিন্তু বেসিক্যালি তোমার টেম্পারেচারের ডিফারেন্স থেকে, হ্যাঁ কি থাকে ওখানে একটা জাংশন থাকে, দুই ধরনের মেটালের একটা জাংশন থাকে সেখানে, তাহলে তুমি যদি মেটাল দুইটাতে দুইটা টেম্পারেচার দাও, তাহলে এই টেম্পারেচার ডিফারেন্স থেকে সে ভোল্টেজ জেনারেট করে। ওই ভোল্টেজটা বেসিক্যালি কি, তাহলে কতটা টেম্পারেচার ডিফারেন্স সেটা বোঝা যায়। তার মানে একটা টেম্পারেচারকে যদি তুমি স্ট্যান্ডার্ড রাখো, আরেকটা টেম্পারেচার কত হলো সেটা তুমি ভোল্টেজ দেখে মেজার করতে পারবা, বা বলতে পারবা। তাহলে এই থার্মোকাপল কি করে, বেসিক্যালি থার্মোকাপলের আউটপুট ভোল্টেজ থেকে তুমি টেম্পারেচার মেজার করতে পারছো। তো এখানে সেই কাজটাই করে, সোলার রেডিয়েশন করতেছে, রেডিয়েশন যত বাড়বে তার টেম্পারেচার বাড়ে, আমরা ওই প্রিন্সিপাল থেকে থার্মোকাপল ইউজ করি বা থার্মোপাইল ইউজ করি। এখন ঘটনা হচ্ছে এটা যেহেতু একটা সেন্সর এবং এটা অলওয়েজ তোমার এনভায়রনমেন্টে থাকে, মানে বাইরে থাকে, যদিও প্রোটেকশন আছে, এই যে গ্লাস ডোম দিয়ে প্রোটেকশন করা আছে, হ্যাঁ দ্যাটস ফাইন, বাট স্টিল তুমি একটা সেন্সরে যদি অলওয়েজ ইনপুট দিতে থাকো, হ্যাঁ এটা কিন্তু একসময় একটু সেন্সিটিভিটি চেঞ্জ হয়। তার মানে আগে যে টেম্পারেচারে সে সার্টেন একটা এক্স ভোল্টেজ তৈরি করতো, এখন
সে একই টেম্পারেচার হয়তো এক্স থেকে এক্স প্লাস মাইনাস ডেল এক্স চেঞ্জ হবে। তার মানে কিছুটা সেন্সিটিভিটি চেঞ্জ হয়ে গেল। ইট স্টিল ক্যান ওয়ার্ক, বাট সেন্সিটিভিটি ডিফারেন্ট। তাহলে তোমার আবার একটু রিক্যালিব্রেশন করা দরকার। সো এই রিক্যালিব্রেশন করা ব্যাপারটা, হ্যাঁ, যে আমরা রিক্যালিব্রেশন করতে কাকে দিয়ে করব? তাহলে আমার এরকম নতুন একটা পাইরানোমিটার দরকার। তো অনেক সময় সেটা আমরা করতেও পারি, ইচ্ছা করলে আমরা করি অনেক সময়। যে ধরো তুমি নতুন একটা, তোমার এই মেশিনটা ধরো 5-6 বছর ধরে তুমি ইউজ করতেছো, এখন তুমি মনে করতেছো এটা একটু ক্যালিব্রেশনটা দরকার। তো তুমি যদি এখন এটা একটা নতুন ধরো কিনেছো, কিনে যদি ওইটার সাথে ক্যালিব্রেশন করো দেন ফাইন, তাতেও হবে। আমরা 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 আরইআরসি তে আমাদের ওই যে রিনিউয়েবল রিসার্চ সেন্টারে আমরা যখন কাজ করতাম, তখন আমরা ওই যে একটা প্রজেক্ট আমরা নতুন 2টা প্যারামিটার কিনেছিলাম, যেগুলো ওই যে বললাম যে তোমাদের উপরে বসানো আছে লাইব্রেরির ছাদে, আমাদের সায়েন্স লাইব্রেরির ছাদে। তো ওই 2টা কেনার পরে আমাদের পুরানো ওইখানে ইনস্টিটিউটে পুরানো 2টা, পুরানো মানে একটা ছিল, আমরা ওইটাকে তখন ক্যালিব্রেট করছিলাম ওই প্যারামিটার দিয়ে, নতুন প্যারামিটার দিয়ে পুরানো প্যারামিটার। হ্যাঁ, তখন স্ট্যান্ডার্ড হিসেবে নতুনটা ইউজ হচ্ছিল, যেহেতু নতুনটা মাত্র কিনে আনছি, হ্যাঁ, একদম ফ্রেশ ব্র্যান্ড মানে নিউ, হ্যাঁ, সেই জন্য হয়েছে। বাট নর্মালি আমরা তো বারবার নতুন কিনি না, তো যারা এগুলা ইউজ করে তারা করে কি একটা পাইরহেলিওমিটার রাখে। এই পাইরহেলিওমিটার বেসিক্যালি কি করে, এটা হচ্ছে একটা রেডিয়েশন মেজার করে, কি বলে বিম রেডিয়েশন। এবং এইটাতে এটা কিন্তু পাইরহেলিওমিটার আমরা মানে সবসময় বাইরে ফেলে রাখি না। পাইরোমিটার যন্ত্রটাই দেখো, এটা এমন যে তুমি বাইরে ফেলে রাখলেও লাভ নাই, কারণ হচ্ছে তুমি যদি এটাকে ম্যানুয়ালি না ঘোরাও এটা সেন্সরের উপর আলো পড়বে না, এটাকে তোমার অ্যালাইন করতে হয়। অ্যালাইন, শুধুমাত্র অ্যালাইন করার পরেই এই কলিমিটার দিয়ে, এই যে টিউবটা সিলিন্ডার যে আছে, হ্যাঁ, এই সিলিন্ডার দিয়ে আলো ঢুকে, মানে সূর্য আলো ঢুকে এই ভিতরে, এখানে ভিতরের দিকে নিচের দিকে সেন্সর আছে, এই সেন্সরের উপর পড়বে। যদি তোমার একটু পরে, কয়েক মিনিট পরে এটা সরে যাবে, হ্যাঁ, সূর্য সরে যাচ্ছে, হ্যাঁ, কাজে তুমি যদি এটাকে আবার রিঅ্যালাইন না করো তাহলে কিন্তু আর ওই সেন্সরের উপর আলোটা পড়বে না সরাসরি। ফলে কি সেন্সরটা বেসিক্যালি এটা তেমন একটা ইউজ হয় না কিন্তু, হ্যাঁ, কাজে সেন্সর যেহেতু ইউজ কম হয়, কাজে এটা সেন্সর সেন্সিটিভিটি খুব একটা চেঞ্জ হয় না। এটাই আমরা কনসিডার করি যে এটা সেন্সিটিভিটি ফিক্স থাকে মোটামুটি, হ্যাঁ, মানে খুব নেগলিজিবল হয়তো চেঞ্জ হতে পারে, বাট দ্যাট ইজ বললাম যে নেগলিজিবল। সো আমরা করি কি, এইটাকে ইউজ করি স্ট্যান্ডার্ড হিসাবে, হ্যাঁ, আমাদের জন্য, আমরা যারা ইউজার ধরো, হ্যাঁ, আমরা এটাকে স্ট্যান্ডার্ড ধরি। তাহলে কি করি, এটা স্ট্যান্ডার্ড কিভাবে ধরি, এটার কাজ, এটা কি করে দেখো, আমি বলে দিই যে এটা বেসিক্যালি দেখো, এটা যেটা করে সেটা হচ্ছে এই যে এটা বিম রেডিয়েশন, তাই না? আমার জানি গ্লোবাল রেডিয়েশন, হ্যাঁ, এই যে গ্লোবাল রেডিয়েশন, হ্যাঁ, গ্লোবাল রেডিয়েশন হচ্ছে বিম রেডিয়েশন, বিমকে আমি ডি দিলাম, আর ডিফিউজ রেডিয়েশন, হ্যাঁ, ডিফিউজ রেডিয়েশন, হ্যাঁ। তাহলে এই বিম রেডিয়েশনটা, তাহলে দেখো তুমি এই যে যদি বিম রেডিয়েশন মেজার করতেছো, এটা কি দিয়ে, এটা করলা পাইরোমিটার দিয়ে, মানে ওই যে সিলিন্ড্রিক্যাল যেটা, হ্যাঁ, সেটা দিয়ে আমি এটা মেজার করলাম, হ্যাঁ। আর পাইরানোমিটার দিয়ে আমি জি মেজার করতে পারতেছি, তাই না, জি মেজার করতে পারতেছি। এটা এটা হচ্ছে পাইরানোমিটার দিয়ে। আবার মনে আছে যে ডিফিউজটা, এই ডিফিউজটা এটাও কিন্তু আমি পাইরানোমিটার দিয়ে মেজার করতে পারি, পাইরানোমিটার দিয়ে, হ্যাঁ। তাহলে জি আর বি এই দুইটা আমি পাইরানোমিটার দিয়ে মেজার করতে পারি, তাই না? জি আর বি কিভাবে, ওই যে মনে আছে যে আমাদের ওই যে আমরা একটা শ্যাডো রিং ইউজ করে, রিং দিয়ে রাখলে যে শ্যাডো পড়লো, এই শ্যাডো পড়লে ওই তোমার এই বিমটা বাদ চলে গেল, শুধু ডিফিউজটা থেকে যাবে, হ্যাঁ। কাজে আমি ডিফিউজ, হ্যাঁ, এই সরি, এটা আমি ডিফিউজ হবে, ডিফিউজ, এই ডিফিউজ আর গ্লোবাল এই দুইটা মেজার করতে পারি হচ্ছে পাইরানোমিটার দিয়ে। এবং যদি তুমি ডিফিউজ আর জি মেজার করতে পারো, তাহলে বিম রেডিয়েশন কি, বিম ইকুয়ালস, হ্যাঁ, ইকুয়ালস গ্লোবাল মাইনাস ডিফিউজ, তাহলে কিন্তু বিম। তাহলে একটা তুমি এই যে এইটা হলো তুমি কি কোথা থেকে পাইলা, পাইরানোমিটার থেকে, পাইরানোমিটার থেকে। আর এই বিমটা পাইলা হচ্ছে পাইরহেলিওমিটার থেকে। তাহলে দুইটা বিম দেখো, পাইরহেলিওমিটার থেকে সরাসরি মেজার করলা, আর এই দুইটা মেজার করে তুমি বিমটা ক্যালকুলেট করে নিলা পাইরোমিটার দিয়ে। তাহলে এখন যে একটা চেঞ্জ পাবা, যদি একদম একই হয়
দেন ফাইন, তাহলে অসুবিধা নেই। যদি চেঞ্জ পাও তার মানে এটা ঠিক আছে, এইটা চেঞ্জ হয়েছে, তো তুমি এটাকে তখন রিক্যালিব্রেট করবা, সেন্সিটিভিটিটা একটু চেঞ্জ করে দিবা। তাহলে ওইটা কি করলো, তাহলে এই পাইরহেলিওমিটারটা আমার জন্য স্ট্যান্ডার্ড হিসাবে ইউজ হচ্ছে। আমি কি করলাম, আমি আমার পাইরোনোমিটারটাকে এই ওইটার সাথে ক্যালিব্রেট করলাম। এখন ঘটনা হচ্ছে আবার ওই যে কথায় আসি, ওই যে স্কেলের কথা বললাম, আমার জন্য এটা স্ট্যান্ডার্ড, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু যারা আমি যাদের কাছে কিনেছি, হ্যাঁ, তারাও কিন্তু ওইটাকে আমার কাছে বিক্রি করছে ক্যালিব্রেশন করে। তার মানে ওইটা অ্যাকচুয়ালি আমার কাছে অ্যাকচুয়ালি ওটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। প্রাইমারি স্ট্যান্ডার্ড হচ্ছে অরিজিনাল, ওরা আবার রাখে একটা, বুঝছো? এই যে দেখো আমাদের এই যে এরকম, আবার একটু শেয়ার করি, তাহলে দেখো এই যে কোথায় গেল, এই 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 যে এরকম একটা, এই যে সিলভার ডিস্ক পাইরহেলিওমিটার, হ্যাঁ, অ্যাবোট সিলভার ডিস্ক পাইরহেলিওমিটার। এইটা দেখো, এখানে থার্মোকাপল ইউজ করে না ওরা, এখানে একদম সিলভার ডিস্ক ইউজ করে এবং থার্মোমিটার বসায়। হ্যাঁ, থার্মোমিটার দিয়ে এখানে এই সিলভার ডিস্ক থেকে যে আলো পড়লে, সিলভার ডিস্কের উপর যখন সূর্য আলো পড়ে, সেইটা তাহলে কি গরম হয়ে তাহলে এই থার্মোমিটারে তোমার টেম্পারেচারটা দেখাবে। এইটা হচ্ছে ওরা রাখে, যারা এটা তৈরি করে আর কি, পাইরহেলিওমিটার তৈরি করে আমাদের কাছে বিক্রি করতেছে, তারা এটা রাখে। এইটা হচ্ছে অরিজিনাল স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডটা থেকে আমি যদি এখন পাইরহেলিওমিটার অর্ডার দেই, এরা এটা দিয়ে আমারটা ক্যালিব্রেট করে দিবে, ক্যালিব্রেট করে আমার কাছে বিক্রি করলো, তা আমি আমারটা রেখে দিলাম। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড থেকে ওরা আমাকে একটা দিল যেটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, সেইটা আবার আমি আমার অন্য ডিভাইস গুলা, যেমন পাইরানোমিটার, ওইটাকে রিক্যালিব্রেট করার জন্য ইউজ করলাম। তাহলে যেটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে অরিজিনাল, এই যে এরকম যেটা আমি দেখাচ্ছি, এই যে এখানে, হ্যাঁ, সিলভার ডিস্ক পাইরহেলিওমিটার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর এটা দিয়ে তৈরি করে, এটাকে দিয়ে ক্যালিব্রেশন করে আমাকে আরেকটা পাইরহেলিওমিটার ওরা বিক্রি করছে, সেটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। দেখো তো নন্দলাল, বুঝা গেছে? খেয়াল করো তো। জি স্যার, বুঝতে পারছি এখন। না, আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করবা, হ্যাঁ, না বুঝলে জিজ্ঞেস করবা, সমস্যা নেই। ওকে, তাহলে নেক্সট দেখি আমরা, তাহলে আমরা দেখো, তো এই দুইটা জিনিস না দেখি, যদি আসে তোমাদের তো ল্যাব তো হবে, হ্যাঁ, মানে ছুটি বলা ঠিক না, মানে পরিস্থিতি ভালো হইলে তোমাদের ল্যাব তো ইনশাল্লাহ হবে। তো ল্যাব হলে তোমাদেরকে আমি দেখাবো, আমি আর হাবিব স্যার দুইজন তো ল্যাবে আছি, ওই ইয়েতে রিনিউয়েবল ইনস্টিটিউট অফ এনার্জি যেটা, হ্যাঁ, ওখানে নিয়ে গিয়ে এই দুইটা ইনস্ট্রুমেন্টই তোমরা মেজার করবা। হ্যাঁ, তোমাদের প্রথম দুইটা এক্সপেরিমেন্টই হচ্ছে এগুলা দিয়ে। আচ্ছা, তাহলে নেক্সট আসি। আচ্ছা, এখন আমরা এইখানে আসি সানশাইন ডিউরেশন। এখন এইটা কি দেখো, আমরা তাহলে ওই যে বললাম যে পিভিতে যেটা দিয়ে কথা শুরু করেছিলাম, যে পিভি, আমার যদি একটা পিভি সিস্টেম থাকে, পিভি সিস্টেমের জন্য আমার যে এলাকায় আমি এটাকে ইনস্টল করব, সেই এলাকায় বেসিক্যালি আমার যেটা দরকার সেটা হচ্ছে সোলার রেডিয়েশনের একটা মেজার ডাটা দরকার। এখন ব্যাপার হচ্ছে এই যে পাইরানোমিটার তোমাকে বসাতে হবে, হ্যাঁ, তো পাইরানোমিটার জিনিসটা একদম সস্তা না, হ্যাঁ, কয়েক লাখ টাকা দাম পড়ে, হ্যাঁ, এবং এটা তোমার মানে একদম ছোটখাটো, হ্যাঁ, যেগুলো মোটামুটি একটু বড় মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের, হ্যাঁ, যে বড় সিটি গুলাতে থাকে, ওখানে অফিস গুলার মানে কি বলবো, লোকবল বেশি থাকে, হ্যাঁ, মানুষজন বেশি থাকে, হ্যাঁ, কাজে ওইসব জায়গায় সরাসরি ওই পাইরানোমিটার বসায় ইয়ে করে, মেজারমেন্ট নেয়। কারণ কি, এটা তোমার মেজারমেন্ট নিতে হলে এটা তো ম্যানুয়ালি নেয় না সাধারণত, এটার সাথে করতে হয় কি, যে তোমার ইয়েটা ওই একটা ডাটা লগার দিয়ে কম্পিউটার রেখে ডাটা লগার দিয়ে রেকর্ড করতে হয়। কাজে ওই কম্পিউটার রেখে কম্পিউটার মেনটেন করা বা ওইরকম একটু কম্পিউটার জানে এরকম লোক রাখা, এটা কিন্তু অত মানে ইয়েও না, ইজি মানে কি, ইজি মানে ওইসব ডিপার্টমেন্টের জন্য অতটা ইজি কাজ না। হ্যাঁ, কারণ অনেক জেলা আছে, আমাদের ইচ্ছা করলে জেলার ভিতরে উপজে কোনো থানায় রিজিয়নেও বসানো যায়। কাজে এত জায়গায় সাধারণত ওরা এরকম কম্পিউটার বসায় দিয়ে এত কিছু করে না সাধারণত। তো তার মানে কি, তাহলে ওখানকার ডাটা আমি পাবো কোত্থেকে? তখন করে কি, অন্য একটা প্রসিডিওর আছে, হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর আছে, যেটা দিয়ে আমরা ওই রেডিয়েশনের ডাটাকে অন্যভাবে মেজার করি। সেটা হচ্ছে যে সানশাইন ডিউরেশন। দেখো, আজকে সারাদিনে কতটা রেডিয়েশন পাবো সেটা কিন্তু ডিপেন্ড করে আমার কতক্ষণ ধরে সানশাইন আছে, কতক্ষণ ধরে আছে। কাজে আমি যদি
আমি যদি এই যে সূর্যালোক, আমি যদি সানশাইন কতক্ষণ ধরে আছে সেটা রেকর্ড যদি রাখতে পারি, হ্যাঁ, তাহলেও ওইটা থেকে আমি এস্টিমেট করতে পারি যে আমার কতটা সেদিন কতটা গ্লোবাল রেডিয়েশন ছিল, টোটাল রেডিয়েশন, হ্যাঁ, গ্লোবাল বা টোটাল সেই রেডিয়েশন কতটা ছিল সেটা থেকে এস্টিমেট করা যায়। হ্যাঁ, এবং কতক্ষণ সানশাইন, এখন এই সানশাইনটা কিন্তু আবার অ্যাকুরেট হতে হবে। অ্যাকুরেট মানে হচ্ছে ডিউরেশন, মানে হচ্ছে তুমি ওই কি বলে আহ ইয়ে করতে হবে যে ওই মাঝখানে ধরো 10 মিনিটের জন্য ইয়ে ছিল না, কি বলে, রোদ ছিল না, মেঘ চলে আসছে, হ্যাঁ, তাহলে কি তোমার সানশাইনটা কমে গেল, ওইটাও কিন্তু রেকর্ড রাখতে হবে। কাজে এটাও একটু সর্ট অফ অটোমেটেড হতে হবে। এটা কিন্তু ইয়ে ডিফিকাল্ট, তাই না, যে মানে একটু পর পর সূর্য আসতেছে যাচ্ছে, বিশেষ করে বর্ষাকালে অনেক সময় হয়, হ্যাঁ, যে তোমার সারাদিন সূর্য থাকে না, কোনো সময় কড়া সূর্য, আবার দেখা যাচ্ছে হঠাৎ করে মেঘ চলে আসছে, হ্যাঁ, বা বর্ষাকালে পরে আর কি, হ্যাঁ, বৃষ্টি পর পর, হ্যাঁ, তখন দেখা যায় যে এরকম মেঘ আসে যায়, হ্যাঁ, কাজে এইগুলা তোমার রেকর্ড রাখতে হবে। এবং কোন সময় এগুলা, এবং রেডিয়েশন আবার কম বেশিরও ব্যাপার আছে, কখনো মানে কড়া রোদ, আবার কখনো কম, এগুলাও কিন্তু রেকর্ডের ব্যাপার আছে। সো এই জিনিসটা করার জন্য আমাদের যেটা আছে, তার মানে সানশাইনের ডিউরেশন কত, সেটার জন্য আমাদের এরকম একটা ইনস্ট্রুমেন্ট আছে। এই যে দেখো, খুব সুন্দর একটা মানে মেকানিক্যাল একটা ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, এই জিনিসটা এই যে ছবিতে দেখা যাচ্ছে, এই যে দেখো, এটা একটা স্ফিয়ার, হ্যাঁ, গ্লাস স্ফিয়ার। স্ফিয়ার কেন? স্ফিয়ার বেসিক্যালি একটা লেন্সের মতো কাজ করে, তাই না? এটা বেসিক্যালি একটা লেন্স আসলে। হ্যাঁ, তুমি ওই যে আমরা সবাই এই কাজটা করছি, তাই না, কোনো সময় ছোটকালে, যে ওই লেন্সের নিচে, ওই সূর্যের নিচে লেন্স রেখে, হ্যাঁ, তার নিচে যদি তুমি একটা কাগজ রাখো, লেন্স কাগজটা পুড়ে যায়, তাই না? ফোকাস যদি করো যদি এই কাগজটা উপর লেন্স থেকে, হ্যাঁ, তাহলে কিন্তু কাগজ পুড়ে যায়। তো এই কাজটা ঠিক ঠিক ওই প্রিন্সিপাল হচ্ছে এখানে করে। হ্যাঁ, এবং তোমার যেহেতু তোমার সূর্য সকাল থেকে বিকাল পর্যন্ত একটা এই যে হাফ স্ফিয়ার, তাই না, হেমিস্ফিয়ার, এই হিসাবে ট্রাভেল করে, কাজেই তোমার যদি একটা লেন্স রাখতে চাও, সেই লেন্সটা ওই রকম হইতে হবে। সেজন্য দেখো একটা স্ফেরিক্যাল লেন্স নিয়েছি, যে সূর্য একদিক থেকে শুরু করে, এদিকে যদি ইস্ট হয় ধরলাম, এদিক থেকে শুরু করে যেমন যাবে, প্রত্যেক সবসময় কিন্তু লেন্সটার ভিতর দিয়ে সে একটা ফোকাল, আমি আমি যদি একটা এইটার যতটা ফোকাল লেন্থ হয় সেই দূরত্বে যদি একটা কাগজ রাখি, সেই কাগজটার উপর আলো পড়তে, মানে ফোকাসড হয়ে আলো পড়বে। এবং ফোকাসড হয়ে আলো পড়া মানে যদি সূর্য থাকে, তাহলে এর মধ্যে দিয়ে ফোকাসড হয়ে আলোটা ওই কাগজের উপর পড়বে এবং ওইখানে পুড়ে যাবে। এবং এই যে দেখো, এই যে দেখো, এই যে কয়েকটা ইউজ করা কাগজ দেখানো হয়েছে, এগুলা হচ্ছে এই যে দেখো পুড়ে গেছে, এটা ইউজ করা, হ্যাঁ, এই যে দেখো এইসব জায়গায় পুড়ে যাওয়া দাগ, হ্যাঁ, পুড়ে গেছে মানে ওই সময়। তাহলে এই গুলাতে দেখো এই যে ইয়ে দেওয়া আছে, দাগ কাটা আছে, এটা টাইমের। এগুলা ক্যালিব্রেট করা কাগজ, এগুলা যখন আমরা এগুলা কিনি না, তখনই এই কাগজগুলা কিনতে হয়। এগুলো ক্যালিব্রেট করা কাগজ। এবং এখানে এই যে কয়টা, সকাল 6টা থেকে ধরো 6টা 7টা 8টা 9টা, হ্যাঁ, 10টা 11টা, এই যে 12টা, 1টা 2টা 3টা, এই যে 15 মানে 3টা, তারপরে 4টা 5টা 6টা, বিকাল 6টা, হ্যাঁ, এই পর্যন্ত দেখো এই 12 ঘন্টার কাগজ। তারপর এরপরে থাকবে না সাধারণত, এই হিসাবে ধরে নিয়ে। আবার এখন দেখো এখানে দেখো, এটা এটা আমরা গ্রীষ্মকালে ইউজ করি, এই জন্য এই যে 5টা থেকে শুরু হয়েছে, হ্যাঁ, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15টা, এই যে 3টা 16 17 18, এই 6টা 7টা, আবার সন্ধ্যা 7টা, হ্যাঁ, আবার এখানেও দেখো, এই যে এখানেও আবার ইয়েতে, হ্যাঁ, এখানে আরো এই যে 5এরও 6এরও, এই যে 5এরও একটু আগে। এইটা খুব সম্ভবত এটা এটা এই যে নর্দার্ন হেমিস্ফিয়ারের জন্য, এই তিনটাই নর্দার্ন হেমিস্ফিয়ারের জন্য, হ্যাঁ, এটা খুব সম্ভবত একদম গ্রীষ্মকালেরটা, হ্যাঁ, মানে তিনটা আমরা সাধারণত 3 সিজনে ইউজ করি, হ্যাঁ, সিজন হিসাবে। এটা শীতকালেরটা, এটা গ্রীষ্মকালেরটা, মানে যখন সবচেয়ে সূর্য সবচেয়ে বড়, মানে দিন সবচেয়ে বড় থাকে, আর তার আগেরটা শীতকাল আর গ্রীষ্মকালে মাঝামাঝিটা এইটা। এই 3 ধরনের আমরা ইয়ে ইউজ করি, যে কাগজ ইউজ করি। এই কাগজগুলা করে কি, এরকম কাগজ তুমি অনেকগুলো কিনে নিবা। আমরা যখন এগুলা যন্ত্র কিনি তখন অনেকগুলো কিনে নেই, কয়েক বছরের জন্য। ধরো প্রত্যেক দিন একটা একটা করে কাগজের মধ্যে জাস্ট এই যে এখানে একটা স্লট আছে এই মেশিনটার, এই যে এখানে, হ্যাঁ, স্লটটার মধ্যে কাগজটা দিয়ে দিতে হয়। এটা খুব সহজ, হ্যাঁ, জিনিসটা ইউজ করা খুব সহজ। জাস্ট এটা এটা এবং এটার সাথে কম্পিউটার কোনো ব্যাপার স্যাপার নাই। তোমার রিডিং এর কোনো রিডিং পড়তে হবে না, মিটার লাগাতে হবে না, কিচ্ছু না। তুমি জাস্ট সকালবেলা বা আগের দিন রাত্রে হলেও হবে, হ্যাঁ, সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে গেছে, তখন নতুন একটা কাগজ, এখানে আগের কাগজটা নিয়ে সেদিনের কাগজটা খুলে ফেলে নতুন একটা কাগজ এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে চলে যাও, আবার পরের দিন সকাল থেকে এটা ইয়ে হওয়া পুরো, মানে পুড়ে যাওয়া শুরু হবে, বাড়ানো হওয়া শুরু হয়ে সারাদিন হয়ে বিকাল পর্যন্ত যাওয়ার পরে আবার সেদিন সন্ধ্যায় আবার এটা চেঞ্জ করে ফেলো।
জাস্ট কাগজগুলোর পিছনে ডেট লিখে যদি এটাকে প্লিজ একটা ফাইলের মধ্যে রেখে দাও, মাস শেষে তোমার 30টা কাগজ হয়ে গেল, তাহলে তুমি তখন ওখান থেকে ডাটাটা আমরা রিড করি যে কত ঘন্টা, হ্যাঁ কত ঘন্টা, তাহলে এখান থেকে কত ঘন্টা সূর্য আলো আমার ওই দিন ছিল সেটা রেকর্ডটা আমরা লিখে খাতা, তখন তুমি এক জায়গায় লিখে রাখতে পারলা, রেকর্ড করে রাখতে পারলা। কাজে এইটা খুব সিম্পল ওয়েতে, হ্যাঁ খুব সিম্পল ওয়েতে কিন্তু মানে অ্যাকুরেটলি আমরা কতক্ষণ তাহলে সানশাইন থাকলো সেটা আমরা এভাবে রেকর্ড করতে পারি। এখন ব্যাপার হচ্ছে ওই যে সূর্যের আলো কম বেশির ব্যাপার আছে, তো সেটার জন্য এখানে আমরা একটা স্ট্যান্ডার্ড আছে যে মিনিমাম কত রেডিয়েশন থাকলে ওটা বার্ন হওয়া শুরু হবে কাগজটা, এবং সেই জন্য এই যে 2003-এ একটা ইয়ে করছে যে তোমার সানশাইন ডিউরেশনটাকে ওই মিনিমাম যে কখন মানে ইয়ে হবে আমরা ধরবো যে ব্রাইট সানশাইন, সেটাকে ধরবো হচ্ছে যদি সূর্য আলো 120 ওয়াট পার স্কোয়ার মিটার হয়, পাওয়ারটা যদি এত থাকে 120 ওয়াট পার স্কোয়ার মিটার যদি থাকে, তাহলে আমরা বলবো যে এটা হলো থ্রেশহোল্ড, মানে ওই সময় ওইটা হচ্ছে আমার স্ট্যান্ড যে থ্রেশহোল্ড, মানে ওই এতটুকু মিনিমাম এতটুকু সূর্যের আলো পাওয়ার থাকতেই হবে, থাকলে তাহলে ওটা বার্ন হবে, ওটাকে আমি সানশাইন ডিউরেশন ধরবো। এর থেকে কম থাকলে সানশাইন আছে এটা ধরবো না, কারণ ওটার ইফেক্ট আমার একটা পিভিতে পড়ে না, হ্যাঁ সেই জন্য এটাকে তখন আমরা ওটা কনসিডার করি না, কাজে এটা হচ্ছে মিনিমাম। এবং এটা ওই যে ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন আছে, ওরাই বেসিক্যালি এটা ইয়ে করে, ওরা মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এইসব ব্যাপারে, হ্যাঁ মানে মেট্রোলজি ডিপার্টমেন্ট মানে প্যারামিটার গুলা ওরা ডিসাইড করে দেয় এরকম। তাহলে দেখো, তাহলে আমরা যদি এখন সানশাইন তাহলে ডিউরেশন যেটা বলি, দেখো তাহলে এটা কি বলতেছে, কিভাবে ডিফাইন করতেছি, the hours of bright sunshine, হ্যাঁ bright sunshine, দেখো hours of bright sunshine, that is the time in which the solar disk is visible is of some use in estimating long term average of solar radiation। হ্যাঁ তাহলে তোমার সাধারণত এটা লং টার্ম কয়েক বছর যদি তুমি ডাটা নাও, তাহলে আমরা এটাকে অ্যাভারেজ করলে মোটামুটি সোলার রেডিয়েশন এখান থেকে এস্টিমেট করতে পারি। এবং এই যে এটা আমরা যে মেশিনগুলো সাধারণত এই যে যেটা দেখানো হয়েছে, হ্যাঁ এটা হচ্ছে এই যে ক্যাম্বেল স্টোকস সানশাইন রেকর্ডার। এটা যে সলিড একটা গ্লাস স্ফিয়ার থাকে অ্যাপ্রক্সিমেটলি 10 সেন্টিমিটার ডায়ামিটারের, ওইটা গ্লাসটার ডায়ামিটার প্রায় 10 সেন্টিমিটার, অ্যাজ এ লেন্স এটাই লেন্সের মতো কাজ করে, দ্যাট প্রডিউসেস অ্যান ইমেজ অফ দ্য সান অন দ্য অপোজিট সারফেস অফ দ্য স্ফিয়ার, তাই না, যে এটা মানে ফোকাস করে বেসিক্যালি। এবং এটা আমরা ওই যে স্ট্রিপ অফ স্ট্যান্ডার্ড ট্রিটেড পেপার is mounted around the approximate part of the sphere, and solar image burns a mark on the paper whenever the beam radiation is above a critical level। এই যে 120 এর উপর থাকলে তখন পড়া শুরু হয়, এটা যত বেশি হবে তত একদম বেশি পড়বে। এবং যতক্ষণ আমার পাইলাম যে মানে যত আওয়ার পেলাম সেটাকে আমরা বলি ব্রাইট সানশাইন ডিউরেশন, এই যে ডিউরেশন অফ ব্রাইট সানশাইন এটা বলি আমরা। এই যে হ্যাঁ এটা ক্যালকুলেশনে কিছু ব্যাপার মজার ব্যাপার আছে, যেমন একদম ক্লিয়ার বার্ন থাকলে আমরা 1 আওয়ারকে 1 আওয়ারই ধরি, হ্যাঁ এই যে এখান থেকে ক্লিয়ার, তাই না, একদম ক্লিয়ার, এটাকে 1 আওয়ার ধরি। যখন এই যে এরকম এই যে দেখো এগুলো অল্প বার্ন, এই যে দেখো এটা তার মানে কি তখন সূর্য আলো ইয়ে ছিল অতটা কি বলবো স্ট্রং ছিল না, হ্যাঁ ইন্টেন্স ছিল না, ইন্টেন্সিটি কম ছিল ওই সময়। দেখো এই যে দেখো এখানে অল্প পড়ছে, তাই না, কাজে এই সময় আমরা এটার একটা আলাদা ক্যালকুলেশন আছে, এটা একটা ম্যানুয়াল আছে আর কি বেসিক্যালি, যে তখন আমরা পুরাটাকে যেখান থেকে এখানে যেমন এইটা পুরাটা আমি 1 ধরবো না, 1 আওয়ার ধরবো না, যেহেতু এটা ক্লিয়ার বার্ন না, এরকম ক্লিয়ার না, এটাকে তখন আমরা এর সাধারণত 0.75 ধরি, এটার 0.75 টাইমস। যে ধরো এটাকে 1 ঘন্টা না ধরে তাহলে 3/4 আওয়ার ধরবো আর কি, 45 মিনিট ধরবো এই সময়টাকে। তারপরে আবার এই যে এখানে এই যে অর্ধেকে একটু কম, কাজে ওইটাকে তখন কতটুক গেল, 1 আওয়ারে কতটুক গেল সেটা আমরা ওইভাবে মেজার করার চেষ্টা করবো, মেজার করি আর কি। এভাবে করে ম্যানুয়ালি, এটা ম্যানুয়ালি রিড করবো, ম্যানুয়ালি রিড করে আমরা টোটাল সানশাইন আওয়ার তাহলে অমুক তারিখে কত সেটা রেকর্ড রাখি। এইটা আমাদের খুব ভালো একটা মানে ওয়ে, হ্যাঁ সিম্পল ওয়ে এবং ভালো একটা মানে প্রসিডিওর। এটা ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড, মানে ওয়ার্ল্ড ওয়াইড এগুলো ইউজ করে, এবং বাংলাদেশে মেট্রোলজি ডিপার্টমেন্ট যে আছে ওরাও ইউজ করে। হ্যাঁ বলো নন্দন বলো। স্যার মানে যদি এমন হয় বর্ষাকালে যেটা হয় যে ধরেন সকাল 9টা থেকে 12টা 1টা পর্যন্ত মানে খুব ভালো রোদ থাকলো, তারপর দেখা গেলো 2-3 ঘন্টা রোদ নেই, তাহলে কি এই পেপারে মাঝের অংশ পুড়বে না, এরকম কিছু হতে পারে? ও মানে ভিজে যাওয়ার পরে সেটা বলতে চাচ্ছ না, যে বর্ষা ভিজে যাওয়ার কথা না, আমি ভিজে যাওয়ার কথা বলিনি, জাস্ট মনে করেন একটা দীর্ঘ সময় দিনের একটা দীর্ঘ সময় রোদই নাই, একদম মেঘ হয়ে অফ হয়ে গেল রোদটা, সেই মুহূর্তে কি পুড়বে না? আর না না তখন তো পুড়বে না, আমরা তো ওইটাই রেকর্ড রাখতে যাচ্ছি, কখন পুড়লো কখন পুড়লো না। যখন পুড়লো তার মানে তখন সূর্য আলো ছিল, মানে ডিরেক্ট সানশাইন ছিল, মেঘ ছিল না সূর্যের উপরে।
যখন পুরলো না, যখন পুড়ে নাই, দেখো এই যে উপরের কাগজটা দেখো, এই যে সকাল 9টার আগে দেখো পুড়েই নেই তেমন, অল্প, তাই না? তার মানে কি ওই সময় সূর্য এরকম ইয়ে ছিল না, ভালো ছিল না, হ্যাঁ, মেঘ টেক কিছু ছিল। তার মানে কি ওই সময় তাহলে সেই জন্য পুড়ে নাই। এটাই তো আমার ক্যালকুলেশন। আমার তো প্রত্যেকদিন থাকবে না, আমাকে দেখতে হবে কতক্ষণ পর্যন্ত ডিরেক্ট সানশাইন ছিল এটার জন্য। কাজে যখন পুড়ে নাই, আমি যদি 1 বছর 10 বছর পরে এটা এই কাগজটা দেখি, বুঝবো যে অমুক তারিখে এতটা থেকে এতটা পর্যন্ত সানশাইন ছিল, অতটা সময় ছিল না। দেখো এই যে এটা পুরানো একটা কাগজ, তাই না? এই যে আমাদের হাতে আমি যেটা ছবি তুলে রাখছি, হ্যাঁ, সেগুলো অনেক পুরানো কাগজ। তার মানে এখানে এই যে এই দিন বুঝতেছি, এটা যদি এখন উল্টালে আসলে ডেটটা দেখা যেত, হ্যাঁ, এটার পিছনের দিকে ডেট লেখা আছে। কাজে এই তখন দেখো এই যে 9টা থেকে মোটামুটি এই যে দুপুর কয়টা, প্রায় 1:30টা পর্যন্ত দেখো ক্লিয়ার সানশাইন ছিল। আবার বিকালের দিকে মেঘ ছিল, একটু হালকা রোদ ছিল, কিন্তু হালকা রোদ ছিল। এদিন দেখো আবার নিচের কাগজটা দেখো, অমুক দিনে এই যে 9টা থেকে একদম দেখো 4টা, 4:30, প্রায় 5টা, বিকাল না না সরি এটা 3টা, তাই না, 3টা, প্রায় 4টা পর্যন্ত মোটামুটি টানা দেখো রোদ ছিল। এই যে বিকালের দিকে 4টা পরে রোদ কমে গেছে। আর এটা দেখো, এটা কত 8টা, এই 7:30টার দিক থেকে প্রায়, হ্যাঁ, এই দিনেরটা 7:30টা থেকে দেখো বিকাল 4টা পর্যন্ত, হ্যাঁ, 4টারও পরে এদিকেও মোটামুটি পুড়ছে, তাই না? মোটামুটি এই পর্যন্ত পুড়ছে। দেখো সারাদিন সেদিন সুন্দর রোদ ছিল, হ্যাঁ, অলমোস্ট এই যে 15, 16, 17, 18, এটা প্রায় 5:30 পর্যন্ত প্রায় রোদ ছিল। হম কাজে হ্যাঁ, তোমার যখন পুড়বে না, যখন মেঘ থাকবে তখন পুড়বে না, এটা ওইটাই তো আমার ডাটা, ওইটাই ইন্ডিকেশন যে ওই সময় তাহলে মেঘ ছিল। যখন পুড়তেছে তার মানে ইয়ে তখন মানে সানশাইন ভালো, সানশাইন ডিউরেশন তখন প্রতি আওয়ার 1 ঘন্টা করেই আছে। মানে 3টা থেকে যদি একদম 2টা থেকে মানে সকাল 9টা থেকে ধরো বিকাল 3টা পর্যন্ত থাকে, তার মানে টানা 6 ঘন্টা সানশাইন ছিল। কোনোদিন ধরো পুরা মেঘলা, হ্যাঁ, হইতে পারে। যেমন শীতকালে ওই যে কয়েকদিন আগে, 3-4 দিন আগে আমাদের ঢাকায় যারা আছো, আমি অ্যাটলিস্ট এখানে বসে, ওই যে মেঘ ছিল 2 দিন মনে হয় টানা মেঘ ছিল, রোদ তেমন একটা বের হয়নি। তার মানে কি ওই 2 দিন একদমই পুড়বে না, একদম মানে ক্লিয়ার থাকবে। মানে ক্লিয়ার মানে কি কোনো বার্ন নাই। তার মানে ওই কাগজটা দেখলে ওইটা কিন্তু কাগজ চেঞ্জ করতে হবে। ওইটা পুড়ে নাই দেখে ওইটা কিন্তু আবার আমি পরের দিন ইউজ করবো না, কারণ ওইটাই তো ওই দিনের ডাটা। কাজে ওইটাও তুমি ডেট লিখে ওইটাও জমা রাখবা। জমা রাখলে তুমি অমুক দিন দেখবা যে ও আচ্ছা ওই দিন তাহলে 0 সানশাইন আওয়ার, হ্যাঁ, 0, তার মানে ওই দিন কোনো রেডিয়েশন ছিল না। হ্যাঁ, এবং তাই কিন্তু হয়। তুমি পিভি, তার মানে ওই দিন কোন, যদি কারোর বাসায় পিভি ইনস্টল করা থাকে, সেই পিভি জেনারেশন করে নাই আসলে, হ্যাঁ, কারণ সানশাইন ছিল না, হ্যাঁ, মেঘ ছিল। হ্যাঁ, কাজে এটা বেসিক্যালি ওই ইয়েটাকে, সানশাইন ডিউরেশনটাকে আমরা রেকর্ড রাখি। আলো থাকলে পূর্বে, আলো না থাকলে পূর্বে। এটা ব্যাপার। স্যার, আর ডিফিউজ আর হচ্ছে বিম রেডিয়েশনের কারণে এর কোনো ইফেক্ট করে? এটা হচ্ছে সাধারণত এটা বিমের জন্য। বিম যখন বিম রেডিয়েশন একদম চলে যাবে তখন স্টিল ডিফিউজ রেডিয়েশন থাকে, হ্যাঁ। তো এখন ডিফিউজ রেডিয়েশনের ইন্টেন্সিটি কেমন সেটা হচ্ছে কথা। এই পেপারগুলো আসলে কি, এগুলা কিন্তু যে কোনো পেপার আমরা ওই কালার প্রিন্ট করে নিলেই হবে না। এগুলাকে একটু কেমিক্যালি ট্রিটমেন্ট করে। কেমিক্যাল ট্রিটমেন্ট করে এভাবে যে সাধারণত এটা ওই যে আমরা যে স্ট্যান্ডার্ড ধরছি না 120, এই যে 120 ওয়াটস পার স্কোয়ার মিটার, এই রেডিয়েশন যদি থাকে তাহলেই বার্ন হওয়া শুরু হয়। যত বেশি হবে তত ক্লিয়ার বার্ন হবে। এই যে মাঝখানে দেখো একদম ইয়ে হয়ে গেছে, পুড়ে খালি হয়ে গেছে জায়গাটা। আর এই জায়গায় দেখো, এই যে এই জায়গাটা দেখো, এখানে কিন্তু খুব ভালো করে ক্লিয়ার হয়ে পুড়ে নাই, পুড়ছে, বার্ন হয়েছে, বাট নট ক্লিয়ার। তার মানে কি এখানে রেডিয়েশন কম ছিল, রেডিয়েশনের পরিমাণ কম ছিল। সেই জন্য রিডিং নেওয়ার সময়ও আমরা ওইটাকে একটু কমাই নিই, মানে 100% ধরি না, ওইটাকে 75% ধরি। এরকম কি একটা হিসাব আছে আর কি, হ্যাঁ। বা আমার এই মুহূর্তে পুরোপুরি মনে পড়তেছে না। যেমন কর্নারেও আমরা, কর্নারে যে লাস্টের দিকে ধর বিকাল হইতে হইতে তখন সূর্য নেমে যাচ্ছে, আস্তে আস্তে কমতে থাকে, কমে গিয়ে লাস্ট কর্নারটার জন্য আমরা কিছু কমাই দিই, হ্যাঁ, ওখানে জন্য কত পার্সেন্ট লেস করে দিই, এরকম একটা হিসাব আছে। কাজেই তোমার যখন বিম রেডিয়েশন থাকে, সরাসরি সূর্য আলো দেখতেছো, তুমি সূর্য দেখতেছো, তখন পূর্বেই। আবার যখন থাকবে না কিন্তু ডিফিউজ রেডিয়েশন আছে, এখন সেটার ভ্যালু, এই ডিফিউজ রেডিয়েশন ভ্যালু যদি 120 ওয়াট পার স্কোয়ার মিটারের বেশি থাকে, তাহলে কিছুটা বার্ন হবে। হয়তো এরকম একদম ক্লিয়ার বার্ন না, বাট এরকম কালো বার্ন, হ্যাঁ, যে কিছুটা করছে, পার্শিয়ালি বার্ন, হ্যাঁ, এটা হবে। আর যদি ডিফিউজ মানে মেঘ একটু বেশি থাকে, হ্যাঁ, যে ডিফিউজ রেডিয়েশনও বেশি না, তখন আবার দেখবে যে পূর্বেই না। যেমন বৃষ্টির সময় বৃষ্টি পড়তেছে, তখন তো ওভারকাস্ট, তাই না, একদম মেঘ আছে পুরো আকাশে, তখন কিন্তু পড়বে না, হ্যাঁ। কিন্তু বৃষ্টি নাই, হ্যাঁ,
কিন্তু ওই যে যেমন শীতকালেও কুয়াশা প্রচুর, হ্যাঁ, যেদিন একটু মেঘলা থাকে কুয়াশা থাকে ধরো, হ্যাঁ, সূর্য তেমন নাই, ওই দিন হয়তো পূর্বে না, কারণ সূর্যের আলো তোমার কতটা আসতেছে। ডিফিউজ বা বিম, বিম থাকলে পূর্বেই, ডিফিউজ থাকলে পূর্বে কি পূর্বে না বার্ন হবে কি হবে না ডিপেন্ড করে ডিফিউজ রেডিয়েশনের ইন্টেন্সিটি কেমন। যদি ভালো ইন্টেন্সিটি থাকে তাহলে এই যে পার্শিয়ালি বার্ন হবে, আর যদি ইন্টেন্সিটি ওই 120-এর কম থাকে তাহলে হবে না। ব্যাপারটা এরকম। আচ্ছা, বুঝছো? দেখো তো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, গুড। এটা খুব ইন্টারেস্টিং, এই জিনিসগুলা মেজারমেন্ট গুলা ইয়ে ব্যাপার, বেশ ইয়ে মানে মানে ইয়ে এগুলা থেকে রিডিং নিয়ে কাজ করাটা বেশ মজার আর কি, সেটা কথা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস আছে, একটা তো বললাম যে ব্রাইট সানশাইন, তাই না? আরেক ভাবেও করে, বুঝছো, আরেক ভাবে মানে এস্টিমেট করে। হ্যাঁ, ওইটা একটু আরো রাফ এস্টিমেট, অত ভালো না। ওইটা হচ্ছে এই যে ক্লাউড কভার। ক্লাউড কভারের জিনিসটা ইন্টারেস্টিং। ক্লাউড কভার হচ্ছে তোমার আকাশের কতটা অংশে ক্লাউড দিয়ে কভার্ড হয়ে আছে। এইটার জন্য সরাসরি আমরা ইয়ে করি না, মানে ইনস্ট্রুমেন্ট ইউজ করি না। এই ডাটাটা সাধারণত মেট্রোলজি ডিপার্টমেন্ট গুলা এই ডাটাটাও রাখে কেন? যে এটা করে কি, এটা মজা, এটা বলি যে কি প্রসিডিওরটা কেমন, যে একজন লোক থাকে, মানুষ থাকে আর কি, হ্যাঁ, মানে ম্যানুয়ালি তুমি ঘন্টায় প্রতি ঘন্টা, সাধারণত এগুলো প্রতি ঘন্টার ডাটা নেয় ক্লাউড কভারের। প্রতি ঘন্টায় তুমি বাইরে এসে, মানে খোলা আকাশের নিচে এসে আকাশে তাকাবা, এবং তুমি মোটামুটি এস্টিমেট করবা আকাশের কত পার্সেন্ট, যে হাফ হেমিস্ফিয়ার তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ, হাফ স্ফিয়ার বা হেমিস্ফিয়ার যেটা দেখতে পাচ্ছ, সেটার কত পার্সেন্ট ক্লাউড দিয়ে ঢাকা। যদি একদম ক্লিয়ার আকাশ, হ্যাঁ, মানে একদম ক্লিয়ার, মানে একদম এক ফোঁটা কি বলে মেঘও নাই, হ্যাঁ, পুরা নীল আকাশ, হ্যাঁ, তখন তুমি এটাকে ক্লাউড কভার 0%। আবার যদি ওভারকাস্ট, মানে পুরা ওই সূর্য দেখা যাচ্ছে না এবং পুরা আকাশই মেঘে ঢাকা, হ্যাঁ, তুমি যেদিকে তাকাও মেঘ, তখন হচ্ছে 100% ক্লাউড কভার। আবার যদি ধরো এই গুচ্ছ মেঘ আছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, কিছু মেঘ, কিছু নীল আকাশ, তাহলে তুমি এখান থেকে এস্টিমেট করে নিবা তোমার মোটামুটি একটু আন্দাজের উপর, যে আচ্ছা 50% ক্লাউড, অথবা হয়তো ক্লাউড একটু কম মনে হচ্ছে, ঠিক আছে 30%, হ্যাঁ, এইটার রেকর্ডটা রাখে। এটা জাস্ট দেখে, এটা রেকর্ড রেখে প্রতিদিন, তাহলে প্রতি ঘন্টা এরকম রেকর্ড গুলো রাখা হয়, রেখে তাহলে ওটা হলো যে আসলে এটা কি কাজ করতে হতে এক্সপিরিয়েন্স হিসেবে তখন আরো মোর অ্যাকুরেট হয় জিনিসটা, আসলে যারা করে এই কাজটা। তো করে এই ডাটাটাও এই ক্লাউড কভার, এটাকে আমরা বলি ক্লাউড কভার ডাটা, যেখানে সানশাইন ডিউরেশন নাই, হ্যাঁ, মানে এই যন্ত্রটাও নাই, এই যে এই যন্ত্রটা এটাও নাই, তখন এটা ভরসা, এটার জন্য তোমার কোনো যন্ত্র লাগে না, ওই যে বললাম একটা মানুষ আর একটা খাতা কলম, হ্যাঁ, এই ধরলেই চলে। তো যেখানে একটা অফিস আছে, কারো কোনো আবহাওয়া অধিদপ্তরের যদি অফিস থাকে, তার মানে সেখানে মানুষ থাকবেই, মিনিমাম একজন তো থাকবেই। তাকেই তখন এই দায়িত্ব দেওয়া হয় যে যে তুমি এই ক্লাউড কভারের ডাটা নিবা, তাকে একটু ট্রেনিং দিয়ে নেয় আর কি, দিয়ে এটা ডাটা নেয়। এই ডাটা ওই যে বললাম, সেজন্য এটা যেহেতু তুমি যন্ত্র দিয়ে মেজার করতেছো না, হ্যাঁ, এটা তো রাফ এস্টিমেশন, মানে চোখে দেখে, হ্যাঁ, কাজে এটা মোর একটা রাফ ডাটা। আমরা এটার থেকে সানশাইন ডিউরেশন ডাটা মোর অ্যাকুরেট, হ্যাঁ। কাজেই ওই ক্লাউড কভার ডাটা আমরা অনেক সময় ইউজ করি, যে কোনো এলাকায় ধরো রুরাল এরিয়াতে যেখানে যে রেডিয়েশন ডাটা তো নাই বা সানশাইন ডিউরেশন ডাটা নাই, সেখানে ক্লাউড কভার ডাটা থেকে আমরা অনেক সময় এস্টিমেট করি, হ্যাঁ, একটু অ্যাটলিস্ট তুমি আন্দাজ করতে পারো। এবং যদি কয়েক বছরের ডাটা, ধরো 8-10 বছরের ডাটা তুমি যদি অ্যাভারেজ নিতে পারো, তখন হয় কি এররটা কমে আসে, মানে যত বেশি ডাটা ডিউরেশন ডাটা নিবা তুমি, তত কিন্তু এররটা মিনিমাইজ হয়ে যায়, মোর অ্যাকুরেট হয়। কাজে লম্বা সময় ডাটা থাকলে আমরা এটা থেকেও অনেক সময় কনসিডার করি। কাজে এইগুলা, হ্যাঁ, এই ব্যাপারগুলো হচ্ছে কি আমরা সবই হচ্ছে কি এই সানশাইন ডিউরেশন বলো, ক্লাউড কভার বলো, এগুলো বেসিক্যালি সোলার রেডিয়েশনের ডাটা এস্টিমেট করার জন্য। আর যদি তোমার সরাসরি ডাটা থাকে রেডিয়েশন, দেন বেস্ট, তাই না, সেটা সবচেয়ে ভালো অপশন আর কি, এরকম ব্যাপার। আবার এই ডাটাগুলো অনেক সময় আমরা ভ্যালিডেশনের কাজেও লাগাই। ভ্যালিডেশন মানে কি, তোমার ধরো সে তোমার রেডিয়েশনের ডাটাও আছে, সানশাইন ডিউরেশন ডাটাও আছে, তো রেডিয়েশন ডাটা তোমার যদি একটু সন্দেহ হয়, হ্যাঁ, এটা তো তুমি অটোমেটিক ডাটা লগারে দিয়ে কালেক্ট করতেছো, কোনো সময় সন্দেহ হলো যে ডাটা মানে ভ্যালু অতিরিক্ত লাগতেছে অথবা খুব কম লাগতেছে, কোন মাসের ডাটা মনে হচ্ছে যে খুব একটা কেমন জানি ইয়ে না, রিয়ালিস্টিক মনে হচ্ছে না, হ্যাঁ,
তাহলে তখন তুমি কি করতে পারো, তুমি ওই এলাকার অথবা তার নিয়ারেস্ট যে কাছাকাছি যে যে এলাকা আছে সেখানকার দেখবা যে সানশাইন ডিউরেশন অথবা ক্লাউড কভার ডাটা আছে কিনা। তো তোমার যেই দিনগুলা ডাটাতে একটু সন্দেহ হচ্ছে, ডাউট হচ্ছে, হ্যাঁ, সেই দিনগুলোর ডাটা তুমি তুমি যেহেতু এই যে সানশাইন ডিউরেশন ডাটা যদি কনসিডার করো, ওই কাগজগুলো যদি থাকে, তুমি কিন্তু একদম টু দি পয়েন্ট, একদম টাইমের অমুক দিনের অমুক ঘন্টার ডাটা তুমি দেখতে পারবা যে ওই সময় কি দেখা যাচ্ছে হাই রেডিয়েশন, হ্যাঁ, তার মানে কি ব্রাইট সানশাইন থাকার কথা। তখন তাহলে তুমি চেক করো ওই কাগজটা, ওই দিনের কাগজটা বের করে যদি চেক করো, হ্যাঁ, অথবা ওই লিখে রাখছো যেটা সেটা যদি চেক করো, তখন তুমি ধরতে পারবা যে ঠিক আছে। ওখানেও যদি দেখো যে পুরোটা বার্ন হয়ে আছে, দেন ফাইন, তাই না, যে আমার ডাটা মানে ঠিক আছে, হাই ডাটাই থাকার কথা। কিন্তু হ্যাঁ, আবার ওই সময় ওই দিনই যদি তুমি আবার ক্লাউড কভারও দেখো, ওই সময়ই ক্লাউড কভার তখন জিরো কাছাকাছি থাকার কথা, তাই না, যেহেতু হাই রেডিয়েশন, হ্যাঁ, সানশাইনও বেশি। তার মানে কি আমার ক্লাউড তেমন একটা ছিল না, হয়তো 5-10% হতে পারে বড় জোর। কাজী তুমি কিন্তু একটা দিয়ে আরেকটা চেক করতে পারো, এটাকে আমরা ভ্যালিডেশন বলি, ডাটা ভ্যালিডেশন। এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট। আমরা ডাটা যখন ডাটা নিয়ে যখন এস্টিমেট করবা তুমি, তখন এই ভ্যালিডেশনটা একটা বড় ইস্যু আর কি। কাজে এই ডাটাগুলা, সেকেন্ডারি এই ডাটাগুলা, হ্যাঁ, এগুলা যদিও মনে হয় যে অত অ্যাকুরেট না, বাট অ্যাকচুয়ালি দে হেল্প ফর ডাটা কোয়ালিটি। ঠিক আছে। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম যে তাহলে এই জিনিসগুলা, হ্যাঁ, যে আমাদের ওই যে এই সবই ডাটাই আমাদের কাজে লাগে। রিনিউয়েবল এনার্জিতে কি, যখন আমরা এই যে নেচারের উপর ডিপেন্ডেন্ট এই সোর্স গুলা ইউজ করি, তাই না, তখন এই ডাটা গুলা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডাটা গুলা যে তুমি কত ভালো, তুমি কত অ্যাকুরেট এবং কত মানে প্রিসাইজ ডিজাইন করতে পারবা তোমার সিস্টেমের, সেটা অনেকটা ডিপেন্ড করে, হ্যাঁ, তোমার এই মানে অ্যাভেলেবল ডাটার উপর। ডাটা যত ভালো হবে তত তোমার প্রজেক্ট মোর কি বলবো, মোর 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 অ্যাচিভেবল হবে। হ্যাঁ, তুমি যেটাকে টার্গেট করে ডিজাইন করলা সেটা মোর অ্যাচিভেবল হবে। হ্যাঁ, কারণ বাংলা যেমন অনেক সময় যেটা হয় যে, হ্যাঁ, বাংলাদেশে যেমন অনেক সময় আমাদের হয় যে প্রজেক্ট করে ফেলে, হ্যাঁ, অনেক বেশি, শুধু বাংলাদেশ বলবো না, অনেক জায়গায় আছে হয়তো, হ্যাঁ, যে কাজটা করে ফেলে, প্রজেক্টে বসানো হয়ে গেছে, এরপরে দেখা যায় আর কাজ হয় না। হ্যাঁ, কেন? ওই যে আগে যে আসলে ডাটা নিতে হয়, ডাটা কালেক্ট করতে হয়, ডাটা চেক করতে হয় যে ডাটা আসলে ইয়ে কিনা, এবং তোমার লম্বা ডিউরেশনের ডাটা কনসিডার করতে হয়, হ্যাঁ, সেইগুলা কিন্তু যদি আমরা না করি, আমি চট করে যদি একটা এস্টিমেট আশেপাশে কোন একটা জায়গার এস্টিমেট ধরে নিয়ে করে ফেললাম, ওইটা কিন্তু অনেক সময় কাজ করে না। এইগুলা এইগুলা ফ্যাক্টর। যেমন তোমার আমরা কোন প্রজেক্ট ভায়াবল করার জন্য যেটা মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা হয়, মিনিমাম ওই এলাকার 3 বছরের ডাটা তোমার কনসিডার করা উচিত। হ্যাঁ, মিনিমাম 3 বছরের ডাটা নিয়ে সেটা অ্যাভারেজ করবা, অ্যাভারেজ করে তুমি এটাকে নিয়ে কাজ করবা। এটা সাধারণত স্ট্যান্ডার্ড আমরা কনসিডার করি। কাজে এইগুলা আর যত বেশি হবে, তোমার যদি 20 বছরের ডাটা থাকে দেন ভেরি গুড। যত বেশি থাকবে তত বললাম যে এরও কমে আসবে তোমার এই ব্যাপারগুলো। তো দেখো তাহলে ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা দেখলাম, ব্রাইট সানশাইন তারপরে ক্লাউড কভার, এই ব্যাপারগুলো দেখলাম। এখন দেখো এস্টিমেশনে যে এস্টিমেশন অফ এভারেজ সোলার রেডিয়েশন। আমরা তাহলে এই যদি তোমার ধরো এখানে দেখানো হয়েছে যেটা, সেটা হচ্ছে সানশাইন ডিউরেশন থেকে আমরা কিভাবে ইয়ে সোলার রেডিয়েশনের ডাটা কিভাবে এস্টিমেট করতে পারি, তার মানে ক্যালকুলেশন করতে পারি। হ্যাঁ, তার জন্য দেখো এরকম একটা এই যে দেওয়া আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, এই যে এইচ বাই এইচ নট ইকুয়ালস এ প্লাস বি ইন্টু এন বাই এন ক্যাপিটাল এন। এখানে এই যে এই বার গুলো আছে, তো বার গুলো হচ্ছে সব এভারেজ দেখে আমরা বার দিয়েছি। হ্যাঁ, সেরকম এখানে এইখানে দেখো এই যে নোটেশন দেওয়া আছে, একটু খেয়াল রেখো যে নোটেশনের মধ্যে বার গুলো আসেনি আসলে। এগুলা বার হবে সবগুলাই, মানে এইচ বার মানে হচ্ছে এখানকার এইচ, এইচ নট বার মানে হচ্ছে এখানকার এইচ নট। হ্যাঁ, এরকম একই জিনিস। আচ্ছা, তাহলে কি দেখো তো এই ইকুয়েশনটা কোনটা কি প্যারামিটার? এইচটা হচ্ছে মান্থলি অ্যাভারেজ ডেইলি রেডিয়েশন অন হরাইজন্টাল সারফেস। এইটা বেসিক্যালি আমার দরকার। এটা হচ্ছে রেডিয়েশন, যে এটা কি দেখো ডেইলি রেডিয়েশন, একদিনে রেডিয়েশন কতটা। আচ্ছা, এইটাকে বলতে পারবা এই এইচটা পাওয়ার নাকি এনার্জি? কেউ বলতে পারবা? সারাদিনের ডাটা বলছি, কিন্তু এটা সারাদিনে দেখো, আমি বলে নিই আবার, এই যে ডেইলি রেডিয়েশন, এটা পরে আসি, মান্থলি অ্যাভারেজের কথা পরে আসতেছি। ডেইলি রেডিয়েশন মানে সকাল থেকে বিকাল পর্যন্ত, মানে হচ্ছে ধরো আজকে কি বার, আজকে হলো 24 নভেম্বর, তাহলে 24 নভেম্বরের রেডিয়েশনের ডাটা, 24 নভেম্বরের রেডিয়েশনের ডাটা, ঠিক আছে? তাহলে এইটা কি এনার্জি নাকি পাওয়ার সেটা বলো। পাওয়ার হবে।
পাওয়ার, আচ্ছা খেয়াল করো, পাওয়ারটা তুমি কতক্ষণের ধরে মেজার করতে পারো? মানে কোন সময়ের ডাটাটাকে পাওয়ার বলো? সারাদিনের ডাটা যেটা নিলাম সেটা পাওয়ার, নাকি এই মুহূর্তে যেটা মাপলাম সেটা পাওয়ার? মুহূর্তে মাপলে মুহূর্তে মাপি আমরা, তাই না? মুহূর্তে, হ্যাঁ। এটা কিন্তু সারা দিনের নিচ্ছি, মানে কি এটা ডেইলি, মানে আমরা সাধারণত ডেইলি নিয়ে, মানে পুরা সারাদিন প্রতি ঘন্টায়, সাধারণত আমরা ঘন্টা নিয়ে, হ্যাঁ, প্রতি ঘন্টায় ডাটা নিয়ে পুরা সারা প্রতি ঘন্টার ডাটাটাকে অ্যাভারেজ করে নিই, হ্যাঁ। সেই হিসাবে এটাকে তখন আমরা ডেইলি, মানে পাওয়ার মানে যেটা রিপ্রেজেন্ট করে সেটা বলি হচ্ছে পাওয়ার। যে ধরো অ্যাভারেজ করার পরে, সারাদিনেরটা অ্যাভারেজ করার পরে যে একটা ভ্যালু পাবো, প্রতি ঘন্টায় নিলাম আমরা, প্রতি ঘন্টায়, তাহলে যখন যেই মুহূর্তে নিলাম সেই মুহূর্তে ওইটা কিন্তু পাওয়ারই মাপতেছি, তাই না? তাহলে ধরো সকাল 7টায় মাপলাম, 8টায় মাপলাম, 9টা, এরকম করে ধরো সন্ধ্যা 6টা পর্যন্ত মাপলাম। মেপে তাহলে আমি প্রতি ঘন্টা এরকম 13-14 ঘন্টা নিলাম, হ্যাঁ। নিয়ে এটাকে যখন অ্যাভারেজ করব তখন আমরা, হ্যাঁ, সেটা তখন পাওয়ার হয়, যে তাহলে ওই দিনের অ্যাভারেজ পাওয়ারটা কত ছিল, অ্যাভারেজ পাওয়ারটা, হ্যাঁ, এই জিনিসটা ঠিকই আছে। আর আমি যদি সারা দিনে টোটাল রেডিয়েশন কত থাকলো, সারা দিনে রেডিয়েশন টোটাল, তখন কিন্তু আমি সারা দিন এটা যোগ করব, তখন কিন্তু যোগ, খেয়াল করো, যখন তুমি যোগ করে ফেলতেছো তখন সেটা কিন্তু এনার্জি। কারণ তুমি সবগুলো পাওয়ার যে যোগ করো, তাহলে পুরো টাইম ডিউরেশনের জন্য তুমি পাওয়ারটা পাচ্ছ। তার মানে কি টোটাল টাইম ডিউরেশন, মানে পুরো দিনের জন্য যখন নিয়ে নিচ্ছ তখন কি একটা টাইম পিরিয়ড হয়ে গেল, তাহলে ওই টাইম পিরিয়ডের জন্য পাওয়ার মানে হচ্ছে এনার্জি, সারাদিনে এনার্জি করছে। কাজে অ্যাড যদি করো তুমি সারাদিনের ডাটাটা, তখন এনার্জি। আর যদি তুমি অ্যাভারেজ করো, তার মানে অ্যাভারেজ করলে কি সবগুলো থেকে একটা ডাটা পাবা, তখন কিন্তু এটা পাওয়ার। হ্যাঁ, এই জন্য বললাম এটা খেয়াল রাখবে যে কোনটা আমরা ইউজ করতেছি কখন। আচ্ছা, তাহলে উপরেরটা হচ্ছে আমাদের, এবং এইটাকে, এটা তো ডেইলি একদিনের রেডিয়েশন কথা বলা হয়েছে, তো এটাই মান্থলি অ্যাভারেজ করা হয়েছে। মান্থলি মানে কি 30 দিনের ডাটা এভাবে তুমি বের করো, বের করে সেটা একটা ডাটা আনো, অ্যাভারেজ করে আনো। আবার মানে প্রতিদিনেরটাকে 30 দিনেরটাকে যোগ করে 30 দিয়ে যদি ভাগ দাও, তাহলে অমুক মাসের অ্যাভারেজ ভ্যালুটা পেয়ে গেল। এটাকে জন্য মান্থলি অ্যাভারেজ বলছে। আমরা সাধারণত মান্থলি অ্যাভারেজ ইউজ করি, যে জানুয়ারি মাসে রেডিয়েশন ডাটা এত, ফেব্রুয়ারি মাসে এত। তার মানে কি জানুয়ারি মাসে 31 দিনের ডাটা নিয়ে অ্যাভারেজ করছি, ফেব্রুয়ারি মাসে 28 দিনের ডাটা নিয়ে অ্যাভারেজ করছি। এটা এই জন্য ওটাকে বলি মান্থলি অ্যাভারেজ ডেইলি রেডিয়েশন। এবং অফকোর্স এটা হরিজন্টাল সারফেসের উপর আমরা সাধারণত কনসিডার করি, হ্যাঁ, হরিজন্টাল। তাহলে এটা গেল এইচ। এটাই আমাদের বের করতে হবে, খেয়াল রাখবা, এটাই আমার টার্গেট বের করা। এটা আমার আননোন, তার মানে, তাই না, আননোন। এটা নিচেরটা কি, এইচ নট। এইচ নট কি, এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেডিয়েশন ফর দ্য লোকেশন অ্যাভারেজ ওভার দ্য টাইম পিরিয়ড। তাহলে যেই টাইম পিরিয়ড, মানে ডেইলি, এটাও ডেইলির জন্য হবে। তাহলে ওই এইচ নট হচ্ছে আমার এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেডিয়েশন। এক্সট্রা টেরেস্ট্রিয়ালটা কি, ওই যে আমার অ্যাটমসফিয়ারের বাইরে, আমার লোকেশনে, এই যে ঢাকা যদি বলি, ঢাকার লোকেশনে, ঢাকার মাথা বরাবর যদি তুমি অ্যাটমসফিয়ারে যাও, জেনিথ বরাবর, অ্যাটমসফিয়ারের বাইরে গেলা, ওইখানে তাহলে রেডিয়েশনটা কত, সেটা হচ্ছে এইচ নট। এইটা আমরা ক্যালকুলেট করতে পারি। এটা ক্যালকুলেট করতে আমি পরে স্লাইডে আছে দেখাচ্ছি। এনটা দেখি আগে। এন হচ্ছে যে উপরের এনটা, এনটা হচ্ছে মান্থলি অ্যাভারেজ ডেইলি আওয়ার্স অফ ব্রাইট সানশাইন। এইটা হচ্ছে ওই যে আমাদের যে ওই যে সানশাইন ডিউরেশনের যে ডাটা, ওই যে বললাম আমরা এই যে এটা দিয়ে এখান থেকে রেকর্ড করতে পারি, হ্যাঁ, সেইটা হচ্ছে এই স্মল এন। এটা দিয়ে কি করবো আমরা, আমরা তাহলে ওই প্রত্যেক দিনের কত আওয়ার, ধরো আজকে 5 আওয়ার্স পেয়েছি, আগামীকাল হয়তো 6 ঘন্টা পাবো, আবার পরের দিন হয়তো 2 ঘন্টা পাবো ধরলাম। তাহলে এরকম 30 দিনের যেই আওয়ার পাবো সেটাকে অ্যাভারেজ করে নিলে আমার প্রত্যেক দিন তাহলে কতটুকু পাচ্ছি, হ্যাঁ, এটা মান্থলি একটা অ্যাভারেজ দাঁড়ায় গেল। সেটা হচ্ছে স্মল এন। এটা প্র্যাকটিক্যাল ডাটা, মানে যেটা আমার মেজার করতেছে সেটা হচ্ছে স্মল এনটা, হ্যাঁ, মান্থলি অ্যাভারেজ ডেইলি আওয়ার্স অফ ব্রাইট সানশাইন। আর ক্যাপিটাল এন কি, মান্থলি অ্যাভারেজ অফ ম্যাক্সিমাম পসিবল ডেইলি আওয়ার্স অফ ব্রাইট সানশাইন। এই যে পসিবল, এইটা হচ্ছে থিওরিটিক্যাল ডাটা, মানে হচ্ছে তোমার আজকের দিনে আসলে কতক্ষণ সূর্যের আলো থাকার কথা। যদি মেঘ না থাকে, তার মানে কি সানরাইজ থেকে সানসেট এই পর্যন্ত পুরা সময়টাই তাহলে ক্যাপিটাল এন। পুরা সময়টা সানরাইজ থেকে সানসেট, সকাল থেকে বিকাল পর্যন্ত। কিন্তু এই একই দিনের এই ক্যাপিটাল এন আর স্মল এন, এই দুইটা কিন্তু আলাদা হতে পারে, হ্যাঁ। কারণ কি, যদি মেঘ থাকে তাহলে ওই সময় সানশাইন ডিউরেশন নাই, কিন্তু ক্যালকুলেশন আমার আসবে। ক্যালকুলেশন করলে মানে আমি তো জানি না, ক্যালকুলেশন আর মেঘের ব্যাপার নাই। ওইটা হচ্ছে সকালে কখন সূর্য উঠছে, বিকালে কখন সূর্য ডুববে, পুরা সময়টা হচ্ছে ক্যাপিটাল এন। আর স্মল এন হচ্ছে অ্যাকচুয়ালি সূর্য, মানে আমি সূর্য থেকে আলো কতক্ষণ আসছে ওই দিন, সেটা হচ্ছে স্মল এন, হ্যাঁ। তাহলে এইটা দেখো,
যদি যেদিন একদম রোদ মানে কি বলে এটাকে কড়া রোদ, মানে কোনো মেঘ নাই, তখন কিন্তু এই স্মল এন আর ক্যাপিটাল এন এদের রেশিওটা 1 হবে, তাই না? যদি একদম একদম পরিষ্কার আকাশ পুরো সারাদিন ধরে, তখন হচ্ছে সেটা কিন্তু ক্যালকুলেটেড যে ভ্যালু, আমার এস্টিমেটেড ভ্যালু ক্যাপিটাল এন তার সমান হবে স্মল এনটা, তাই না? কাজে এটা হচ্ছে রেশিও নিচ্ছে। তাহলে এই ক্যাপিটাল এনটা আমরা ক্যালকুলেট করব, আর এইচ নট যেটা এক্সটেরিয়র রেডিয়েশন এটাও ক্যালকুলেট করব, আর স্মল এনটা এইটা আমরা মেজার করে রাখবো, এটা আমাদের মেজার ডাটা অলরেডি আছে। আর এইচ বার আমি বের করতে চাচ্ছি, তাই না? এটা। আর এ এবং বি এই দুটো হচ্ছে এম্পিরিক্যাল কনস্ট্যান্ট। এই এ আর বি এর ভ্যালু আমাদের বের করে নিতে হয়। আমাদের এটা করতে হয় কি, যে আমরা সাধারণত এটা এই তোমার যদি এইচ বারও জানা থাকে, এই যে এইচটাও জানা থাকে, হ্যাঁ, তাহলে আমরা করি কি, তখন এটা এ আর বি বের করে নিই। এরকম আমরা দুইটা জায়গার বা কাছাকাছি দুইটা জায়গার ডাটা নিয়ে এ আর বি দুইটা ইকুয়েশন লাগে, তো এ আর বি বের করতে হলে দুইটা ইকুয়েশন আমরা তৈরি করি, হ্যাঁ, যেখানে এইচ এর ডাটা অলরেডি আছে, মানে মেজার ডাটা আছে যে এলাকার, হ্যাঁ। তাহলে ওই এলাকার জন্য ধরো আমরা বের করলাম, হ্যাঁ, যে ধরো ঢাকার যেমন ডাটা আছে, মেজার করা ডাটা আছে, এন এর ডাটা আছে, আর এইগুলো তো আমরা ক্যালকুলেট করতেই পারবো। তাহলে ঢাকার জন্য এই যে আমি একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি এইচ আর এন দিয়ে, আবার আরেকটা ইকুয়েশন আমি ঢাকার হয়তো আশেপাশে একটু আশেপাশে নিলাম, সাভারের ধরো ডাটা বা গাজীপুরের ডাটা নিয়ে আমরা কি করতে পারি, তাহলে সেখানে এই যে ওখানে আরেকটা ইকুয়েশন পাইলাম, তাহলে ওই ইকুয়েশন দুইটা থেকে তাহলে এ আর বি আমরা বের করে নিব। অথবা আরেকটা কাজও আমরা করি অনেক সময়, যে একই এলাকার যদি দুইটা ডিফারেন্ট থাকে, কি বলে সিজন থাকে, মানে হ্যাঁ, যেমন ধরো শীত গ্রীষ্মের পরিষ্কার পার্থক্য, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ওই দুই সিজনের ডাটা থেকে আমরা এ আর বি বের করতে পারি, এরকম করে আর কি। তো এ আর বি বের করলে তুমি যখন এ আর বি জানা থাকবে, তখন ঢাকার আশেপাশে, হ্যাঁ, যে এই পুরোপুরি ঢাকা না হয়তো, যেহেতু এটার অলরেডি ডাটা আছে এইচ, তোমার তো এটা দরকার নেই, হ্যাঁ। কাজে যেখানকার ডাটা ধরো, যেখানে ডাটা নাই, হ্যাঁ, ঢাকা থেকে ধরো কুমিল্লা ঢাকা থেকে 3 ঘন্টা দূরে, তাই না? তো এখানকার বা নারায়ণগঞ্জের বেশি দূরে নাম ঢাকা থেকে, কাজে ওইখানে এইচ ধরো আমরা ক্যালকুলেট করি না, কিন্তু এন আছে, তখন ঢাকার এ এবং বি আমি ইউজ করে, এবং এটা ইউজ করবো, এই এনটা ইউজ করবো হচ্ছে নারায়ণগঞ্জের, হ্যাঁ, তাহলে এইচটা আমি তখন নারায়ণগঞ্জের এই যে এইচটা বের করতে পারবো। কাজে এটা এভাবে আমরা এস্টিমেট করি কোন একটা রিজিয়নের, কোন একটা এলাকার যেখানে সরাসরি মেজার এইচ নাই, রেডিয়েশন নাই, সেখানে আমরা এই ধরনের সানশাইন ডিউরেশন থেকে বের করে নিই, হ্যাঁ। এবং এই জন্য আমাদের এ আর বি এখানে, তাহলে নোন যে এলাকায় ডাটা আছে অলরেডি, সেখান থেকে আমরা এ আর বি বের করে নিয়ে তারপরে ওই এইচটা ওই এ আর বি আমরা ফিক্সড রাখি, ওইটা দিয়ে আশেপাশের একটা মোটামুটি বড় রিজিয়নের আমরা এইচটা বের করতে পারি, যদি সেখানে এন এর ভ্যালু থাকে। এটাও আমরা অনেক সময় ইউজ করি, হ্যাঁ, এইচ এস্টিমেট করার জন্য আর কি। এটা খুব একটা ভালো টেকনিক। তাহলে এখানে আমরা দেখি তো বাকি কিভাবে ক্যালকুলেট করতে পারি। দেখো, এই যে এইচ নট ছিল এক্সট্রা টেস্টার রেডিয়েশন, এইটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। দেখো, এইচ নট ইকুয়ালস 24 ইনটু 3600 জিএসসি। এই যে জিএসসি হচ্ছে ওই যে সোলার কনস্ট্যান্ট ছিল, ওইটা একটা নির্দিষ্ট ভ্যালু আছে, তাই না, জিএসসি। এবং এখানে দেখো তারপরে এটা আছে এই যে এন, দেখো এন আছে, এন হচ্ছে নাম্বার অফ ডে, কততম দিন বছরে, তাই না, মানে যে দিনের রেডিয়েশনের আমরা ডাটা বের করতে চাচ্ছি সেই দিনটাকে এখানে বসাবো। আর কি আছে, ফাই আছে, ওমেগা এস আছে, ডেল আছে। ফাইটা হচ্ছে যে এলাকার তুমি ডাটা বের করতে চাচ্ছ সেটা ল্যাটিটিউড, ডেলটা হচ্ছে ডিক্লাইনেশন এন এর উপর ডিপেন্ড করে, এবং ডিক্লাইনেশনের ভ্যালু আমরা জানি, তাই না, ইকুয়েশন আমরা জানি যে এখান থেকে, ওই যে আগে পড়ছি, দেখো তো ডিক্লাইনেশন কোথায় যেন আছে, এই যে ডিক্লাইনেশন ভ্যালু এই যে এন থেকে, হ্যাঁ, মানে যদি সিম্পল ওয়েতে বের করতে চাও এই ইকুয়েশন ইউজ করলে চলে। ডিক্লাইনেশন ভ্যালু আমরা অমুক দিনের জন্য ডিক্লাইনেশন ভ্যালু বের করতে পারি। তারপর আরেকটা কি আছে, ওমেগা, এই যে এখানে এই যে ওমেগা এস। ওমেগা এসটা হচ্ছে, ওমেগাটা আমরা জানি, তাই না, যে আওয়ার অ্যাঙ্গেল, হ্যাঁ, যে কোনো সময় আওয়ার অ্যাঙ্গেল কত, মানে সূর্য মাথা থেকে জেনিথ থেকে কত দূরে আছে, তার মানে ওই যে 15 মিনিটে তার সে 1 ডিগ্রি করে সরে যায়, তাই না, প্রতি 15 মিনিটে এরকম করে করে যে কত ডিগ্রি সরতেছে, তাই না, এরকম ব্যাপার। তাহলে এই আওয়ার অ্যাঙ্গেল হচ্ছে কত, টাইমটা কত, যে মানে কত অ্যাঙ্গেল সরলে তার কত টাইম সে চেঞ্জ হলো, এই জিনিসটা। তো আওয়ার অ্যাঙ্গেলটা আমরা এই যে যখন ওমেগা এস বলতেছি, এইটা অ্যাকচুয়ালি শুধু আওয়ার অ্যাঙ্গেল না, এটা হচ্ছে সানসেট আওয়ার অ্যাঙ্গেল, মানে যখন সূর্য সানসেটে চলে যাচ্ছে, মানে সূর্য অস্ত যাচ্ছে, ওই সময় আওয়ার অ্যাঙ্গেলটা কত।
এই আমার অ্যাঙ্গেলটা আমরা ইউজ করি এখানে, কারণ এখানে তো আমরা এইটা কি কি কাজে ইউজ করবো, এটা হচ্ছে ডে লেন্থের জন্য ইউজ করবো, মানে আমরা ইয়ের জন্য, তাই না, কতক্ষণ যে সূর্যের আলো আছে, হ্যাঁ, এই যে দেখো এটা ওমেগা এখানে ইউজ করছে, তার মানে রেডিয়েশন কতক্ষণ ধরে আমার এই যে এক্সট্রা রেডিয়েশনটা ভিতরে আসতেছে, ততক্ষণ তার মানে সূর্য সকাল থেকে বিকাল পর্যন্ত, সানরাইজ থেকে সানসেট পর্যন্ত যতক্ষণ আছে সূর্য টাইমটা, পুরো সময় ধরে তো আমার ওই এলাকায় H0 থাকার কথা, তাই না? অ্যাটমসফিয়ারে মেঘের জন্য না হয় আমার এইচটা কমে যেতে পারে, এই যে এই এইচটা কমে যেতে পারে, হ্যাঁ, এই এইচটা, কিন্তু H0 তো বাইরের, অ্যাটমসফিয়ারের বাইরে, কাজে এই মেঘের কোনো এখানে ইয়ে নাই, কি বলে এটাকে, এফেক্ট নাই, তাই না, ইনফ্লুয়েন্স নাই। কাজেই সূর্য অস্ত যাওয়া, সূর্য উঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত পুরো সময়টাই আমার H0 পাবো, সেই জন্য এর মধ্যে এইটা আসছে ওমেগা এস, মানে কখন সানসেট হয়। এবং মজার ব্যাপার, সানরাইজ আর সানসেট কিন্তু একই, মানে সানরাইজ যদি এত অ্যাঙ্গেলে হয়, সানরাইজ সিম্পলি মাইনাস এত অ্যাঙ্গেল, হ্যাঁ, যত অ্যাঙ্গেল থাকে 15 ডিগ্রি করতে এরকম অ্যাঙ্গেল, সরি 1 ঘন্টায় মনে হয় 15 ডিগ্রি, তাই না, 1 মিনিট বসলাম, সরি আমি ভুল বুঝলাম, 1 ঘন্টায় 15 ডিগ্রি করে চেঞ্জ হয়। তাহলে ওই যে যত ঘন্টা, তাহলে 12টা থেকে যদি বিকাল 4টা হয়, হ্যাঁ, বা বিকাল 5টা হয়, তাহলে কত, 5 ঘন্টা হইলো তো, তাহলে ওই কত হইলো, 5 ঘন্টা হলো 5 × 75 ডিগ্রি, 75 ডিগ্রি হবে। তাহলে সানরাইজটা হবে 12টা থেকে, তাহলে ভোর 5টা, তাই না, না 7টা, ভোর 7টা, সকাল 7টা, হ্যাঁ, তাহলে 7টায় হইলে ওইটাও কিন্তু 75 ডিগ্রি, বা কিন্তু -75 ডিগ্রি, -75 ডিগ্রি, এটা আইডেন্টিক্যাল, একই, শুধু প্লাস মাইনাস, অস্ত গেলে প্লাস ধরি, সকালের দিকে এটাকে মাইনাস ধরি, সানসেট রাইজের সময়। কাজে এটা আসলে একই, এই জন্য একটা ইউজ করেই, এই সানসেট আওয়ার অ্যাঙ্গেল ইউজ করলেই বেসিক্যালি সানরাইজের টাইমটা একই, হ্যাঁ, কাজে এখান থেকে এই ইকুয়েশনের মধ্যে মানে সিম্পলিফাই করে এইরকম চেহারা একটা দাঁড়ায়। কাজেই তোমার সান সেটের আওয়ার অ্যাঙ্গেলটা কত, সেটাও আমাদেরকে এই H0 বের করার জন্য ইউজ করতে হয়। তো ওমেগা এস, এই সানসেট আওয়ার অ্যাঙ্গেল আবার বের করতে হলে, ক্যালকুলেশন করতে হলে, সেটার জন্য এই যে একটা ক্যালকুলেশন আছে, দেখো এই যে -tan phi tan delta, phi আবারও ল্যাটিটিউড, আর ডেল্টা হচ্ছে আবারও ডিক্লাইনেশন, এবং ডিক্লাইনেশনের ভ্যালু আমরা এন এর ভ্যালু থেকে ওই যে বের করতে পারলাম, তাই না, আগে জানি আমরা। তাহলে এটাও তুমি পাবা, তাহলে এখানকার সবগুলা কিন্তু প্যারামিটার তোমার জানা, মানে ক্যালকুলেট করতে পারতেছো, তাহলে তুমি H0 বের করে ফেলতে পারতেছো। তাহলে এখানে H0 পেয়ে গেলা, H তুমি বের করবা, এ বি জানো, এন মেজার করা আছে, আর ক্যাপিটাল এন লাগবে, ক্যাপিটাল এনটা ডে লেংথ, এটাও বের করলে এই যে এটার আগে ইকুয়েশন আছে, দেখো 2/15 ইনভার্স কজ মাইনাস tan phi tan delta, এটা বেসিক্যালি এই যে ডে লেংথটা তোমার আসলে, এই যে এটা আসলে কি দেখো, এটা কিন্তু এই যে cos ওমেগা এস, এটা বেসিক্যালি cos ওমেগা এস দিলেও চলবে, একই জিনিস, হ্যাঁ, তাই এই cos মানে সানসেট আওয়ারের উপর ডিপেন্ড করতেছে আসলে ডে লেংথটা, তাই না, সানসেট আওয়ার বেশি হলে ডে লেংথ বেড়ে যাবে, সানসেট আওয়ার কম হলে ডে লেংথ কমে যাবে, হ্যাঁ, তাই না, এরকম, কাজে এটার উপরে ডিপেন্ডেন্ট এটা, কাজে এটাও দেখো, এটাও আমরা ক্যালকুলেশন করতে পারবো, কাজে এন ক্যালকুলেশন করতে পারতেছো, H0 ক্যালকুলেশন করতে পারতেছো, এটা জানো, এগুলাও জানো, কাজে তুমি এইচটা ক্যালকুলেট করতে পারবো। কাজে এভাবে আমরা কি করি, এই বের করি যে রেডিয়েশনের ডাটা যদি আমার সরাসরি মেজার ডাটা নাও থাকে, আমরা রেডিয়েশন ডাটা এস্টিমেট করতে পারি যদি আমার সানশাইন ডিউরেশনের ডাটা অ্যাভেলেবল থাকে। তো এগুলো হচ্ছে আমাদের রেডিয়েশনের ডাটা সম্বন্ধে কিছু ব্যাপার স্যাপার। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আমাদের ইয়েতে থাকবে, আমাদের মানে ফার্স্ট চ্যাপ্টার। হ্যাঁ, আরো দেখো বইতে আরো আছে, বাট আমি অ্যাটলিস্ট আত্মটুকু রাখলাম যে এই পর্যন্ত তোমাদের পড়লেও চলবে। তাহলে এটা আমি তোমাদের আপলোড করে দিয়েছিলাম অলরেডি মনে হয়, এই স্লাইড গুলা, কাজে এটা তোমরা পড়বা। দেখো কোনো কোশ্চেন আছে রিলেটেড? যদি কোশ্চেন না থাকে তাহলে পরের চ্যাপ্টার আমরা শুরু করবো হচ্ছে পিভি দিয়ে। হ্যাঁ, এর পরের দিন, আজকে আর নতুন চ্যাপ্টার শুরু করবো না, এরপর দিন সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ফটোভোলটাইক্স, তার মানে আমরা সোলার সেল নিয়ে পড়বো, সোজা কথা সোলার সেল। হ্যাঁ, সোলার সেল, সোলার প্যানেল, এগুলো নিয়ে পড়বো। আমরা বেসিক্যালি রিনিউয়েবল টেকনোলজিতে আমরা বিভিন্ন টেকনোলজি গুলা সম্বন্ধে পড়বো। আমরা তো প্রথমে রেডিয়েশন সম্বন্ধে পড়লাম, তো এরপরে হচ্ছে বিভিন্ন টেকনোলজি গুলা, সোলার পড়বো, তারপরে উইন্ড পড়বো, হ্যাঁ, তারপরে ধরো ইয়ে আছে সোলার থার্মাল আছে, হ্যাঁ, এগুলা, তারপরে বায়োম্যাস কিছু পড়বো, এগুলো বিভিন্ন যে টেকনোলজি গুলো আমরা ইউজ করি সেগুলো সম্বন্ধে একটা আইডিয়া নিব। ঠিক আছে, তাহলে আমি দেখি রেকর্ডটা বন্ধ করি।